ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন। আজকে আমি তোমাদের সাথে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হলো গজনী সুলতান মাহমুদ, এনার ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য, যে সমস্ত জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেই সমস্ত জায়গা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। আলোচনার শুরুতেই আমি এনার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে আলোচনা করছি, যেটা হলো, দেখো, গজনী সুলতান মাহমুদের জন্ম হয়েছিল 1971 সালের 2রা নভেম্বর গজনাতে, যেটা আছে গজনা বা গজনীতে, যেটা আছে জাবুলিস্তান। এরপরে দেখো আছে এনার পিতার নাম হলো আবু মনসুর সুবুক্তগিন। এটা তোমরা একটু ঠিক করে লিখে নিও, এটা একটু ভুল হয়েছে। এরপরে দেখো এনার মাতার নাম মাহমুদ ই জাভুলি। এরপরে দেখো ইনি মৃত্যুবরণ করেন 30 এপ্রিল 1030 খ্রিস্টাব্দে গজনা বা গজনীতে। এরপরে দেখো আছে ভারত আক্রমণ। ইনি ভারত আক্রমণ করেছিলেন 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে, মোট 17 বার। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা তোমরা খুব ভালো করে মনে রাখবে। এরপরে দেখো আছে মন্দির, মানে তিনি কোন বিখ্যাত মন্দিরটা ধ্বংস করেছিলেন। এটার উত্তর দেখো কি হয়ে যাবে, সোমনাথ মন্দির। তাহলে 1 মার্কের এই জিনিসগুলো খুব ভালো করে মনে রাখবে, যাতে করে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা চটাচট দিয়ে দিতে পারো। এরপরে দেখো চলে আসি এনার ব্যাপারে আলোচনায়। এরপরের পয়েন্ট আছে, দেখো সুলতান মাহমুদের পরিচয়। এখানে কি লেখা আছে, সেনাপতি সুলতান মাহমুদ ছিলেন গজনীর সুলতান। 997 খ্রিস্টাব্দে পিতা সুবুক্তগিনের মৃত্যুর পর তিনি গজনীর সিংহাসনে আরোহণ করেন। তাহলে সুলতান মাহমুদের পিতার নাম তোমরা আগেই বুঝলে কি ছিল। এবার তার পিতা মারা গেছিল 997 খ্রিস্টাব্দে, তারপরেই কিন্তু তিনি গজনীর সিংহাসনে বসেন। এরপরের পয়েন্ট আছে, দেখো উত্তর ভারত আক্রমণ। এখানে কি লেখা আছে, গজনীর মাহমুদের প্রধান উদ্দেশ্য ছিল মন্দিরগুলি থেকে ধন সম্পদ লুট করে খোরাসান এবং মধ্য এশিয়ায় তার সাম্রাজ্যে তা ব্যয় করা। আনুমানিক 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত মাহমুদ প্রায় 17 বার উত্তর ভারত আক্রমণ করেন। এর মানে হলো, এখানে বলা হয়েছে যে এই যে গজনীর সুলতান মাহমুদ, এনার প্রধান উদ্দেশ্য ছিল উত্তর ভারতটাকে আক্রমণ করে তার ধন সম্পদ সমস্ত কিছু লুট করা। আর এই ধন সম্পদ কিন্তু বেশি করে কোথায় সঞ্চিত থাকতো, মন্দিরগুলিতে, হিন্দুদের মন্দিরগুলিতে। তো এই মন্দিরগুলোকে আক্রমণের মাধ্যমে সেগুলো থেকে ধন সম্পদ সে লুট করে নিয়ে যেত, এটা এখানে বলতে চাওয়া হয়েছে। এর পরের পয়েন্ট আছে, দেখো ভারত থেকে লুট করা ধন সম্পদ ব্যবহার। এখানে কি বলা হয়েছে, তিনি ভারত থেকে যে সম্পদ লুট করেছিলেন তা নিজের দেশের ভালো কাজে ব্যয় করেছিলেন। যেমন, তাহলে দেখো আমি একটা একটা করে বলছি তার ভালো কাজগুলো কি কি ছিল। তো তার আগে একটা কথা মনে রাখবে, যে তিনি 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে যে ভারত আক্রমণ করেছিলেন 17 বার, এখান থেকে যে বিপুল পরিমাণে ধনরাশি নিয়ে গেছিলেন, সেগুলো কিন্তু তিনি নিজের রাজ্যের ভালো কাজেই ব্যয় করেছিলেন। তাহলে আমাদের দেশের জন্য যে যতই ক্ষতিকারক হোক না কেন, সে কিন্তু নিজের দেশের কল্যাণী সাধন করার জন্য ভেবেছিলেন, এটা কিন্তু মনে রাখবে। এরপরে দেখো 1 নম্বর পয়েন্ট আছে ধন সম্পদের ব্যবহারের। শহরকে সুন্দর করে সাজিয়েছিলেন। এখানে কি লেখা আছে, তিনি রাজধানী গজনী ও অন্যান্য শহরকে সুন্দর করে সাজিয়েছিলেন ভারত থেকে লুট করে নিয়ে যাওয়া ধন সম্পত্তি দিয়ে। 2 নম্বর পয়েন্ট আছে নির্মাণ কাজে ব্যয়। এখানে কি লেখা আছে, তিনি অনেক প্রাসাদ, মসজিদ, গ্রন্থাগার, বাগিচা, খাল, জলাধার এবং আমু দরিয়ার ওপর বাঁধ নির্মাণ করেছিলেন। আমু দরিয়া মানে এটা একটা নদীর ওপর বলা হয়েছে, জলাশয়ের ওপর তিনি এই নির্মাণ কাজগুলো করেছিলেন। আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে এই যে প্রাসাদ, মসজিদ, গ্রন্থাগার, এই সমস্তগুলো তিনি কেন তৈরি করেছিলেন, মানুষের কল্যাণে। সেই সময়ে কিন্তু তিনি এসব করেছিলেন। এরপরে দেখো 3 নম্বর পয়েন্ট আছে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। এখানে কি লেখা আছে দেখে নাও, তিনি একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষকদের বেতন ও ছাত্রদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তাহলে বুঝতে পারছো তো, তিনি কিন্তু সেই সময়ে 1027 সাল এরকম সময়ে কিন্তু তিনি এত দূর পর্যন্ত ভেবেছিলেন নিজের দেশের ভালোর জন্য। এর পরের পয়েন্ট আছে, দেখো তার ইতিহাস জানার জন্য জরুরি গ্রন্থ। এখানে কি বলা হয়েছে,
মাহমুদের আমলে দুজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন অল বিরুনি এবং ফিরদৌসী। অল বিরুনি ছিলেন দর্শন এবং গণিতে পণ্ডিত। ভারতে তিনি পর্যটক হিসেবে আসেন। তার লেখা কিতাব উল হিন্দ সে সময়ে ভারতের ইতিহাস জানার জন্য জরুরি গ্রন্থ। কবি ফিরদৌসী শাহনামা গ্রন্থ লিখেছিলেন। তাহলে দেখো, এই মাহমুদের আমলেই কিন্তু এই অল বিরুনি ভারতে এসেছিলেন। তার লেখা বই ছিল কি কিতাব উল হিন্দ বা কিতাব অল হিন্দ। এখান থেকে কিন্তু আমরা এই গজনীর সুলতান মাহমুদের ব্যাপারে জানতে পারি। আর এখান থেকে কিন্তু অনেকগুলো শর্ট কোয়েশ্চেন হয়, বুঝতে পেরেছ। আরেকটা প্রশ্ন যে শাহনামা কাব্য কে লিখেছিলেন, উত্তর হয়ে যাবে কবি ফিরদৌসী, যিনিও মাহমুদের আমলে কিন্তু এসেছিলেন ভারতে। এর পরের পয়েন্ট আছে দেখো, সুলতান মাহমুদের কৃতিত্ব। এখানে এর কৃতিত্বের ব্যাপারে আমাদেরকে কিছু প্রশ্ন জেনে নিতে হয়, যেটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো 1 নম্বরেই আছে ভারতের নেপোলিয়ন। ভারতের নেপোলিয়ন এনাকে কেন বলা হয় দেখে নাও। কোনো অভিযানেই তিনি কখনোই পরাজিত হননি। নেপোলিয়নের মতে তিনি ধীর স্থির চিত্তে যুদ্ধ পরিচালনা করতেন এবং দৃঢ়তা ও দুঃসাহসিকতার সঙ্গে তা কার্যকর করতেন। এজন্য তাকে ভারতের নেপোলিয়ন বলা হয়। মানে নেপোলিয়নের সঙ্গে তার মিল ছিল এখানে যে তিনি কোনো যুদ্ধতেই কখনোই পরাজিত হননি, আর তার সাথে সাথেই তার দুঃসাহসিকতা যেটা ছিল সেটা নেপোলিয়নের মতোই ছিল। এরপরে দেখো 2 নম্বর পয়েন্ট আছে উঁচু দরের সৈনিক। এখানে কি বলা হয়েছে দেখে নাও। ঐতিহাসিক লেনপুল বলেন সুলতান মাহমুদ ছিলেন একজন উঁচু দরের সৈনিক। তার দেহে ছিল যেমন শক্তি, তেমনি মনেও ছিল অফুরন্ত সাহস। অপূর্ব সামরিক নেতৃত্ব, যুদ্ধ কৌশল এবং সাংগঠনিক ক্ষমতা দ্বারা তিনি সমগ্র আফগানিস্তান, পারস্যের অধিকাংশ স্থান এবং ভারতের বিভিন্ন স্থান দখল করেন। তাহলে দেখো, ইনি কিন্তু ছিলেন সমস্ত দিক থেকে যোগ্য সম্রাট, তাই তো? এই জন্যই এনাকে এমনটা বলা হয়েছে। এরপরে দেখো 3 নম্বর পয়েন্ট আছে সাংগঠনিক ক্ষমতা। এখানে কি বলা হয়েছে, সুলতান মাহমুদ ছিলেন একজন যোগ্য ও ব্যক্তিত্ব সম্পন্ন সামরিক সংগঠক। তার সাংগঠনিক প্রতিভার পরিচয় পাওয়া যায় সেনাবাহিনী গঠনে। ডক্টর আর.সি. মজুমদার বলেন সুলতান মাহমুদ সন্দেহাতীতভাবে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সমন্বয়ক ছিলেন। তাহলে দেখো, সমন্বয়ক মানে হচ্ছে কি, যিনি সেনাদের নায়ক। এবার দেখো এখানে বলা হয়েছে তিনি একজন সামরিক সংগঠক। সামরিক সংগঠক মানে হচ্ছে তিনি কিন্তু সৈন্যদেরকে নিয়ে খুব সুন্দরভাবে যুদ্ধ পরিচালনা করতে পারতেন। এখানেই কিন্তু এনার এই ক্ষমতাটার জন্য তিনি অনন্য হয়ে উঠেছেন, তাই এটাই তার কৃতিত্বর মধ্যে ধরা হয়। পরের পয়েন্ট আছে দেখো 4 নম্বরে সামরিক কৃতিত্ব। এখানে কি বলা হয়েছে, ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ বলেন তার সামরিক কৃতিত্বের পরিচয় পাওয়া যায় 17 বার ভারত আক্রমণে একক অথবা সম্মিলিত হিন্দু রাজাদের প্রতিরোধ ধূলিসাৎ করে তিনি শত্রুপক্ষকে পর্যুদস্ত করেন। জীবনে কোনো যুদ্ধেই তিনি পরাজিত হননি। তাহলে বুঝতেই পারছো, সামরিক সংগঠন যেমন তিনি খুব ভালো করে করতেন, সামরিক ক্ষমতা যেমন তার খুব ভালো ছিল, তেমনই সামরিক কৃতিত্বও ছিল। ও তিনি শুধু যোগ্য শাসক ছিলেন না, তেমনভাবে যোগ্য সামরিক প্রধানও তিনি কিন্তু ছিলেন। এটা এখানে বলতে চাওয়া হয়েছে। এরপরে দেখো 5 নম্বর পয়েন্ট আছে সাম্রাজ্য প্রতিষ্ঠা। এখানে কি বলা হয়েছে, সুলতান মাহমুদ তার অসাধারণ সামরিক ও রাজনৈতিক প্রতিভা বলে ক্ষুদ্র অবস্থা থেকে এক বিশাল ও শক্তিশালী গজনী সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। এখানে এর দ্বারা কি বোঝাতে চাওয়া হয়েছে যে তিনি কিন্তু প্রথমে তার অল্প সাম্রাজ্যটাকে ধীরে ধীরে অনেক বৃহৎ সাম্রাজ্যে পরিণত করেছিলেন। এরপরের দেখো পয়েন্ট আছে 6 নম্বরে দক্ষ সেনাধ্যক্ষ। এখানে কি বলতে চাওয়া হয়েছে, তিনি ধীর স্থির চিত্তে যুদ্ধ পরিকল্পনা গ্রহণ করতেন এবং দৃঢ়তা ও সাহসিকতার সাথে তা কার্যকর করতেন। এ প্রসঙ্গে এস.এম. ভাস্কর বলেন সেনাধ্যক্ষ হিসেবে তার কার্যপদ্ধতি ছিল বিজ্ঞান ভিত্তিক। এখানে কি বলা হয়েছে দেখো, তিনি কিন্তু এতগুলো দিক যখন ভালোভাবে পরিচালনা করছেন, সমন্বয়ক হয়েছেন, তাহলে কিন্তু অবশ্যই তিনি সেনাধ্যক্ষও হবেন দক্ষ, এটাই এখানে বলতে চাওয়া হয়েছে। এরপরে দেখো 7 নম্বর পয়েন্ট আছে দূরদর্শী রাজনীতিবিদ। এখানে এর মানে কি বলতে চাওয়া হয়েছে দেখো, জেনে নেওয়া যাক। এখানে লেখা আছে বিশাল গজনী সাম্রাজ্য ও ভারত তার একক নেতৃত্বে সুষ্ঠুভাবে শাসন করা সম্ভব হবে না চিন্তা করেই তিনি ভারতকে তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেননি।
এটা তার রাজনৈতিক দূরদর্শিতার স্বাক্ষর বহন করে। এর মানে কি বলতে চাইছে দেখো, তিনি কিন্তু যোগ্য বা দক্ষ রাজনীতিবিদ ছিলেন। দূরদর্শিতা তার কিন্তু প্রচণ্ড ছিল, কারণ তিনি গজনি থেকে কখনোই ভারতে কিন্তু তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারলেও তিনি কিন্তু সেটাকে খুব ভালোভাবে পরিচালনা করতে পারবেন না, সেটা তিনি বুঝতে পেরেছিলেন। তার জন্য কিন্তু তিনি ভারতে এতবার জিতেও তিনি তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করেননি। তিনি কিন্তু কি করেছেন, বারবার ভারতকে লুট করে আবার নিজের দেশেই ফিরে গেছেন। এর থেকেই বোঝা যায় যে তিনি দূরদর্শী ছিলেন। এরপরে দেখো 8 নম্বর পয়েন্ট আছে যোগ্য প্রশাসক। এখানে কি বলা হয়েছে, তিনি সাম্রাজ্যকে কয়েকটি ভাগে বিভক্ত করে প্রত্যেক প্রদেশে একজন করে দক্ষ শাসক নিয়োগ করেন। তিনি যোগ্যতা বিবেচনা করে প্রশাসনিক বিভাগে কর্মচারী নিয়োগ করতেন। এক্ষেত্রে হিন্দু মুসলিম কোনো পার্থক্য করা হতো না। এখানে কি বলা হয়েছে দেখো, তিনি পাশাপাশি যোগ্য প্রশাসকও ছিলেন, কারণ তিনি যখন প্রশাসনিক দায়িত্বটা নিয়েছিলেন তখন প্রত্যেক প্রদেশে একজন করে দক্ষ শাসক নিয়োগ করেছিলেন। তিনি সবসময় কিন্তু যোগ্যতা বিবেচনা করে প্রশাসনিক বিভাগে কর্মচারী নিয়োগ করতেন। তিনি হিন্দু মুসলিম এরকম ধর্ম জাতি মত কোনো পার্থক্য করতেন না। তাই তার প্রশাসনিক ক্ষমতার মূল অস্ত্রই হলো যোগ্যতা। পরের পয়েন্ট আছে দেখো আদর্শ চরিত্রবান। এখানে কি বলা হয়েছে, সুলতান মাহমুদ একজন খাঁটি সুন্নি মুসলমান শাসনকর্তা ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি প্রগাঢ় ধর্মনিষ্ঠ, আত্মপ্রত্যয়ী, কর্তব্যপরায়ণ ও অধ্যাবসায়ী ছিলেন। সহিষ্ণুতার মূর্ত প্রতীক সুলতান হিন্দুদের অনুষ্ঠানাদি পালনে পূর্ণ সুযোগ দিতেন। অধ্যাপক শর্মার মতে চরিত্র ও ব্যক্তিত্বের জন্য তিনি জনগণের নিকট স্বর্গীয় দূত হিসাবে সমাদৃত হতেন। এর মানে হলো দেখো, তিনি কিন্তু আদর্শ চরিত্রে যুক্ত ছিলেন। তো আদর্শ চরিত্রযুক্ত হওয়ার কারণে তিনি কিন্তু সবসময় তার যে উদার দিক, তিনি কিন্তু কখনো ধর্মের নিরিখে কোনো মানুষকে কখনো বাধা দিতেন না। তো এই চরিত্রবান হওয়ার জন্যই কিন্তু তিনি ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ শাসক হিসাবে বিবেচিত হয়ে থাকেন। 10 নম্বর পয়েন্ট আছে পরধর্ম সহিষ্ণু। এখানে কি বলা হয়েছে, কোনো কোনো ঐতিহাসিকের নিকট তিনি ধর্মান্ধ, রক্তপিপাসু এবং লুণ্ঠনকারী হলেও সাময়িক নিরপেক্ষ ঐতিহাসিকদের মতে তিনি পরধর্ম সহিষ্ণু ছিলেন। যুদ্ধক্ষেত্র ব্যতীত তিনি কোনো রক্তপাত করেননি। এর মানে হলো যুদ্ধ একজন যোদ্ধার কাছে বা একজন সম্রাটের কাছে কিন্তু যুদ্ধই হলো প্রধান হাতিয়ার তার সাম্রাজ্যের ভালোর জন্য, সাম্রাজ্যের বিস্তারের জন্য। তার জন্য তিনি কিন্তু এই যুদ্ধ করতেন শুধুমাত্র নিজের সাম্রাজ্য বিস্তারের জন্য। এছাড়াও তিনি কিন্তু কখনোই ধর্ম জাতিবর্ণ নির্বিশেষে কখনোই রক্তপাত করেন, এটাই বলা হয়েছে। এর পরের পয়েন্ট আছে দেখো 11 নম্বরে ন্যায়পরায়ণ শাসক। এখানে কি বলা হয়েছে, সুলতান মাহমুদ একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তার কাছে আইনের দৃষ্টিতে জাতি ধর্ম সম্প্রদায় এবং আত্মীয় অনাত্মীয় সকলেই সমান ছিল। তার কঠোর শাসনের কারণে সরকারি কর্মচারীরা প্রজাদের ওপর জুলুম করতে সাহস পেত না। ঐতিহাসিক উদ্বি বলেন, তিনি ছিলেন জনগণের বিধাতা। অসহায় বিধবাই হোক আর সম্পদশালী ধনীই হোক, তিনি সকলকে সমান দৃষ্টিতে দেখতেন। এর মানে হলো তার কাছে কিন্তু সকলেই সমান ছিল। তার চোখে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ কিন্তু ছোট বা বড় ছিল না। এটা কিন্তু তার চরিত্রের একটা মহৎ গুণ। এর পরের পয়েন্ট আছে দেখো 12 নম্বরে বিজেতা। এখানে কি বলা হয়েছে, বিজেতা হিসাবে সুলতান মাহমুদকে কোনো ক্রমেই হেয় করে দেখা হয় না, কারণ তিনি যতবারই অভিযান পরিচালনা করেছিলেন ততবারই বিজয়ী বেশে স্বদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। এর মানে হলো তিনি যে কোনো যুদ্ধেই যান না কেন তিনি কিন্তু সবসময় জয়ী হয়েই ফিরতেন। তো এটা কিন্তু তার চরিত্রের বা একজন প্রকৃত যোদ্ধার আসল পরিচয়, যে বিজয়ী হওয়া। এর পরের পয়েন্ট আছে দেখো স্থাপত্য শিল্পের পৃষ্ঠপোষক। এখানে কি বলা হয়েছে, মাহমুদ স্থাপত্য শিল্পেরও পৃষ্ঠপোষক ছিলেন। গজনীর ইমারতসমূহ জাহসুজ আলাউদ্দিন কর্তৃক অগ্নিদগ্ধ হলেও গজনীর মিনার তার স্থাপত্যের প্রতি গভীর অনুরাগের স্বাক্ষর বহন করে। তাছাড়া তিনি গজনীতে স্বর্গীয় বধূ নামে একটি অনিন্দ্য সুন্দর মসজিদ নির্মাণ করেন। তাহলে কিন্তু তিনি স্থাপত্য শিল্পেরও পৃষ্ঠপোষক ছিলেন, এটা কিন্তু মনে রাখবে। এছাড়াও তিনি কিছু জিনিস নির্মাণ করেছিলেন স্থাপত্য হিসাবে, সেগুলো হলো গজনীর মিনার, এছাড়াও স্বর্গীয় বধূ নামে একটা মসজিদ।
14 নম্বর পয়েন্ট আছে চিত্রশিল্পের পৃষ্ঠপোষক। এখানে কি বলা হয়েছে? ঐতিহাসিক লেনপুল বলেন তার পৃষ্ঠপোষকতায় চিত্রশিল্পের উৎকর্ষ সাধিত হয়। ঐতিহাসিক আর্নল্ড এর মতে তিনি তার রাজপ্রাসাদ স্বীয় প্রতিকৃতি, তার সৈন্যবাহিনী এবং হস্তবাহিনীর চিত্র দ্বারা অলঙ্কৃত করেন। তাহলে দেখো, তিনি শুধু যে স্থাপত্য ভাস্কর্যের দিকেই নজর দিয়েছিলেন সেটা নয়, তিনি কিন্তু চিত্রশিল্পেও দিকে খুব ভালো করে নজর দিয়েছিলেন। তো বলা যায় তিনি চিত্রশিল্পেরও পৃষ্ঠপোষক ছিলেন। তার চিত্রশিল্পের মধ্যে বিখ্যাত চিত্রশিল্পের মধ্যে উল্লেখযোগ্য ছিল হস্তিবাহিনীর চিত্র, রাজপ্রাসাদ স্বীয় প্রতিকৃতি ইত্যাদি। এরপরে দেখো 15 নম্বর পয়েন্ট আছে বিদ্যুৎসাহী শাসক। এর মানে হলো ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ বলেন সুলতান মাহমুদ বিদ্যুৎসাহী শাসক ছিলেন। তার পৃষ্ঠপোষকতায় রাজ দরবারের বিভিন্ন দেশের কবি, সাহিত্যিক, শিল্পী, দার্শনিক, বিজ্ঞানী, ঐতিহাসিক ও স্থপতির সমাবেশ ঘটে। তার মধ্যে কবি ফেরদৌসী, অল বিরুনি, ঐতিহাসিক রায়হাকি উদ্বি এবং দার্শনিক আল ফারাবি উল্লেখযোগ্য। তাহলে কিন্তু তিনি এত কিছুর পাশাপাশি বিদ্যুৎসাহী শাসকও ছিলেন, মানে তিনি কিন্তু কবিতা, সাহিত্য এই সমস্ত বিষয়গুলোকে নিয়েও কিন্তু ভেবেছিলেন। এরপরে একেবারে সবার শেষ পয়েন্টে চলে এসেছি, যেটা হলো উপসংহার। দেখে নাও এখানে কি বলা হয়েছে। সমসাময়িক মুসলিম শাসকদের মধ্যে সুলতান মাহমুদ অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন। তাই ঐতিহাসিক গিবন সুলতান মাহমুদকে আনডাউটেডলি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কিংস অফ দ্য ওয়ার্ল্ড বলে অভিহিত করেছেন। আশা করি তোমরা এই আলোচনা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। ধন্যবাদ।